আমরা বিভিন্ন জায়গা থেকে খবর পাচ্ছি, বিভিন্ন জায়গা থেকে গুঞ্জন উঠেছে যে শেখ হাসিনা ভারতীয় সেনাবাহিনীর সহায়তায় দেশে ফিরবেন। অন্তর্বর্তী সরকার জনগণের সরকার হতে পারেনি, তারা কোনো একটা ব্যক্তির গোষ্ঠীর স্বার্থ সরকার হয়েছে। বাট এই পরিস্থিতিগুলোর জন্য আজকে শেখ হাসিনা ভারতীয় সেনাবাহিনীর দ্বারস্থ হচ্ছে, যে ভারতীয় সেনাবাহিনীর সহায়তায় বাংলাদেশে ফিরতে চাচ্ছে। যে কোনো দিন বিস্ফোরণ হতে পারে, এই বিস্ফোরণে কার বিদায় হবে, ওয়াকার না ইউনুস, সেটা জানা যাবে আগ্নেয়গিরির লাভা জ্বালামুখ থেকে বিস্ফোরণের পর বেরিয়ে আসার পরে। ভারত, চীন, রাশিয়া ত্রিশক্তি জোট বলে দিয়েছে ভোট হোক, আপত্তি নেই, তবে ভোট হতে হবে আওয়ামী লীগ ও তার 14 দলের জোটকে নিয়ে, তা না হলে ভোট হবে না। এই বার্তা বেশ কড়া করে পৌঁছে দেওয়া হয়েছে সেনাপ্রধান ওয়াকারুজ্জামানকে। তিনি আবার এই বার্তা পৌঁছে দিয়েছেন প্রধান উপদেষ্টা এবং দেশের রাষ্ট্রপতিকে। ডক্টর ইউনুস কি লজ্জায় পদত্যাগ করতে বাধ্য হবেন বা তাকে কি বাধ্য করা হচ্ছে? আপনারা মায়ানমারের সুশীর যে পরিণতি, সেটা কিন্তু আমাদের সামনে। তিনিও কিন্তু নোবেল বিজয়ী ছিলেন। এখন কি ডক্টর ইউনুসকেও সেরকম বেজ্জতি করার বা তাকে অসম্মান করার পরিকল্পনা হচ্ছে কিনা? আওয়ামী লীগ তার মানে তার সংগঠনকে এমন একটা পর্যায়ে নিয়ে গেছে, মানে সংগঠনের একটা চূড়ান্ত পর্যায়ে নিয়ে গেছে এবং এতটাই সংগঠিত হয়ে উঠেছে, একেবারে পদধারী নেতারা তারা সকলে মিলে কাজ করছেন। আওয়ামী লীগের নেতাকর্মীরা যে রাজপথে নেমে পড়েছেন, প্রকাশ্যে নাম পরিচয় গোপন না করে নিজেদের নাম পরিচয় প্রকাশ করে, সেটা পরিষ্কার। দর্শক, নতুন একটা নিউজে আপনাকে স্বাগতম। প্রিয় দর্শক, বাংলাদেশের যে বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপট এবং যে পরিস্থিতির উদ্ভব হয়েছে, তারই আলোকে আপনাদের সামনে বেশ কয়েকটা গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে হাজির হয়েছি, যার কিছুটা অংশবিশেষ ইতিমধ্যে ভিডিও শুরুতেই দেখেছেন। তো দর্শক, ভিডিও শুরুটা দেখেই কিন্তু বুঝতে পেরেছেন যে আজকের নিউজটা ঠিক কতটা গুরুত্বপূর্ণ এবং ঠিক কোন বিষয়টাকে ইঙ্গিত করছে। তাই বলবো, যারা ভিডিওটি অন করেছেন না টেনে সম্পূর্ণ নিউজটি মনোযোগ সহকারে দেখতে থাকুন, তাহলে আজকের কাঙ্ক্ষিত বিষয়টা বুঝতে পারবেন। তো দর্শক, আমি আর বেশি কথা বলবো না, চলুন দেখে আসবো আজকে সেই কাঙ্ক্ষিত ভিডিওগুলো। তবে তার আগে বলবো, যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিন। আর যারা ইতিমধ্যে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখেছেন, তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো চলুন দর্শক, ভিডিওটিতে একটি লাইক দিয়ে আমরা ধারাবাহিকভাবে সবগুলো ভিডিওর আলোচনা দেখে আসি। শেখ হাসিনা চুপচাপ বসে থাকবেন না, তিনি কোনো না কোনো কৌশল তৈরি করবেন, কোনো না কোনো প্রচেষ্টা তিনি কিন্তু রাজনীতির মাঠে প্রয়োগ করবেন। কেমন প্রচেষ্টা? আমরা বিভিন্ন জায়গা থেকে খবর পাচ্ছি, বিভিন্ন জায়গা থেকে গুঞ্জন উঠেছে যে শেখ হাসিনা ভারতীয় সেনাবাহিনীর সহায়তায় দেশে ফিরবেন। তো এখানে অন্তর্বর্তী সরকারে আমি একটু সমালোচনা করতে চাই। কেমন করে? যে এখানে শেখ হাসিনা ভারতীয় সহায়তায় দেশে ফিরবেন, আর সেনাবাহিনীর পদক্ষেপটা কি বা প্রস্তুতিটা কি, বা বাংলাদেশের জনগণের প্রস্তুতিটা কি, বা অন্তর্বর্তী সরকারের প্রস্তুতিটা কি, এই বিষয়টা কিন্তু দেখভালের বিষয়। এখন দেখেন যে অন্তর্বর্তী সরকার যে ব্যবহার আচরণ, এটা আওয়ামী লীগের জন্য ভালো ছিল না। অন্তর্বর্তী সরকারের ব্যবহারটা আমরা এরকম চাইনি, এরকম আচরণ অন্তর্বর্তী সরকারের থেকে অন্তত আমরা চাইনি যে আওয়ামী লীগ ধরে ধরে জমাই করো, এই প্রচেষ্টা আমরা চাইনি। আপনি দেখেন যে বাংলাদেশের প্রায় 40% বা 30% ধরেন আওয়ামী লীগের জনসমর্থন আছে। তার 30% মানুষই কি চোর টাকা, 30% মানুষই কি অন্যায়কারী, 30% মানুষই কি ফ্যাসিবাদীর অংশীদার? না, ইম্পসিবল, কখনো হতে পারে না। তো আপনি এই 30% মানুষকে উপেক্ষা করবেন, উপেক্ষা করে রাষ্ট্র চালাবেন, সেই রাষ্ট্র সুস্থভাবে চলবে, এই আশা আপনি কেমনি চলেন, কেমনি করেন ভাই? আপনার তো উচিত যে একটা তওবা কমিটি করা, যেখানে আওয়ামী লীগের যারা নিরপরাধ ছিল, যারা অন্যায়ের সাথে জড়িত ছিল না, আপোষ করেনি 15 বছর শেখ হাসিনার রাজনীতি, মানে আওয়ামী লীগের রাজনীতি করেছে কিন্তু শেখ হাসিনার রাজনীতি করেনি, তাদেরকে আপনি কোন কায়দায় ছেলে পাঠাবেন, কোন ইঙ্গিতে আপনি তাদেরকে কারাগারে বন্দী করে রাখবেন? অন্তর্বর্তী সরকার এটা করতে পারেনি, অন্তর্বর্তী সরকার জনগণের সরকার হতে পারেনি, তারা কোনো একটা ব্যক্তির গোষ্ঠীর স্বার্থ সরকার হয়েছে। বাট এই পরিস্থিতিগুলোর জন্য আজকে শেখ হাসিনা ভারতীয় সেনাবাহিনীর দ্বারস্থ হচ্ছে, যে ভারতীয় সেনাবাহিনীর সহায়তায় বাংলাদেশে ফিরতে চাচ্ছে। ধরেন বাংলাদেশের সেনাবাহিনীর ভারতীয় সেনাবাহিনীর সহায়তা ফিরতে গেল, বাংলাদেশের জনগণ তো চুপ থাকবে না। ধরেন জনগণ রাজপথে নামলো না, মনে করেন, তারপরে বিএনপি নেতারা নামলো না, জামাত নামলো না, জাতীয় পার্টি নামলো না, এনসিপিও নামলো না, মনে করেন। কিন্তু ওই যে যারা আহত হয়েছে, নিহত হয়েছে, তাদের পরিবার তার বাদ দেবে না, তারা তো রাজপথে ঠিকই নামবে যে শেখ হাসিনার জন্য আমাদের সন্তানেরা নিহত হয়েছে, আমাদের সন্তানেরা আহত হয়েছে। তাহলে কি তাদের মধ্যে একটা সংঘর্ষ বাঁচবে কিনা, দেশে একটা গৃহযুদ্ধ বাঁচবে কিনা? অন্তর্বর্তী সরকার কিন্তু চাইলে এই গৃহযুদ্ধগুলো এড়াতে পারে ভাই, সম্ভব, পসিবল আছে। কিন্তু অন্তর্বর্তী সরকার একতরফা রাজনীতি করার চেষ্টা করছে। স্বার্থটা কি? আপনি তো কিছুদিন পর বিদায় নিয়ে চলে যাবেন, আপনি তো রাজনীতিতে কিছুদিন পর সরে যাবেন, রাষ্ট্র ক্ষমতা থেকে সরে যাবেন। তাহলে আপনার ভিতরে দ্বিচারিতা কেন? এই প্রশ্ন আমি ওই নির্যাতিত নিষ্পেষিত সাধারণ জনগণের পক্ষ থেকে করতে চাই। কেন এইরকম হচ্ছেটা কেন? যে আপনার রাজনীতির বা আপনার দেশ চালানোর ক্রাইসিসটা কোথায়, মুভমেন্টটা কোথায়, কিচ্ছু খুঁজে পাওয়া যাচ্ছে না। দেশ ব্যর্থতার দিকে ঠেলে দেওয়া হচ্ছে, দেশের থেকে একেবারে শোষণ করা হচ্ছে। এগুলো কিন্তু আমরা রহলও দেখতে পাচ্ছি ভাই। এগুলো যত বলবো ততই তাদের কাছে এক ধরনের কালার হয়ে যাবে। অনেকেই বলে আওয়ামী ট্যাগ দিয়ে আটকানোর চেষ্টা করে। ভাই, এই ন্যায়ের পক্ষে কথা বলাটা আওয়ামী না, ন্যায়ের পক্ষে কথা বলাটা মুক্তিযোদ্ধা না, ন্যায়ের পক্ষে আমাদের সবার দায়িত্ব বলে যাওয়া। অন্তর্বর্তী সরকার যদি ভালো করতে পারে ভালো বলতাম, কিন্তু ভালো করতে পারেনি, তো ভালো বলবোটা কোথা থেকে? আমরা কি বলবো যে দেশ ভালো চলছে? এটা বলার অপেক্ষা রাখে অন্তর্বর্তী সরকার নিজেকে ডিজার্ভ করে যে অন্তর্বর্তী সরকারকে যদি বলা হয় যে দেশ কেমন চলছে, আপনি 100তে কত মার্ক দিবেন? ওই 10 দিতে পারবেন, 100তে পারবেন না। ওরা বিবেকে বাধা দিবে যে দেশের ভিতরে কতগুলো বিশৃঙ্খলা চলছে, কতগুলো অত্যাচার চলছে, নিপীড়ন চলছে, মানুষ শান্তিতে নেই, ঘুমাতে পারছে না, নিপীড়ন চলছে, বিনা অপরাধে জেল খাটতে হচ্ছে। তারপরে আপনার বলা চলে যে মিথ্যা মামলা বাণিজ্য চলছে। কোনো কি কমতি আছে বাংলাদেশের রাজনীতি? কিচ্ছু কমতি নেই। এই ঢেল ভাঙ্গা রাজনীতি দিয়ে বা এই ঢেল ভাঙ্গা রাজনীতিবিদ দিয়ে দেশের বাহ্যিক অভ্যন্তরীণ কোনো পরিবর্তন আসবে না। আমাদের একটা তরুণ নেতৃত্ব দরকার, যারা দেশকে সুসংগঠিত করতে পারে। তার জন্য
এমন একজন নেতৃত্ব দরকার যে শক্তিশালী দৃঢ়ভাবে বাংলাদেশকে নেতৃত্ব দিতে পারবে, এমন একটা তরুণ দরকার। হয়তো সে খুব শীঘ্রই রাজনীতি মাঠে কামব্যাক করতে পারবে। সে কখনো আওয়ামী লীগ জামাত বিএনপির মতো মনে করবে না যে তারা আমার দলের নয়, কিন্তু সে চাইবে যে সবাই আমার দলের লোক। ওই রকম একটা স্ট্যাবলিশ যুবক দরকার যে দেশকে সামনের দিকে অগ্রসর করতে পারবে। এই বুড়ো ন্যাংরা ভ্যাংরা দিয়ে দেশের কোনো বাহ্যিক অভ্যন্তরীণ কোনো উন্নতি হবে না, বরং দেশ একেবারে তুলে যাবে, ডুবে যাবে, নস্যাৎ হয়ে যাবে। আর কেউ ভয় পাই বৃদ্ধি পাই, এদের রাষ্ট্র ক্ষমতা এনে কোনো লাভ হবে না। বাট দেশের কোনো উন্নতি এদের দ্বারা সম্ভব না ভাই। রাষ্ট্র যদি ক্ষমতায় তাদেরকে আনা উচিত যারা নির্ভয়ে কাজ করতে পারবে, যাদের কাছে সবাই আওয়ামী লীগ বিএনপি জামাত এনসিপি যাই আছে না কেন, পীর ওলিয়া আওলাদ সবাই তাদের কাছে আপনার বলা চলে যে জনগণ মনে হবে, দল হিসেবে কাউকে দেখবেন, সবাইকে জনগণ হিসেবে দেখবেন। এরকম একটা রাষ্ট্র নয় বাংলাদেশে খুব শীঘ্রই দরকার। তাছাড়া এই দেশের জাতির মুক্তির কোনো উন্নয়ন আমি অন্তত দেখছি না। ভারত চীন রাশিয়া ত্রিশক্তি জোট বলে দিয়েছে, ভোট হোক আপত্তি নেই, তবে ভোট হতে হবে আওয়ামী লীগ ও তার 14 দলের জোটকে নিয়ে, তা না হলে ভোট হবে না। এই বার্তা বেশ কড়া করে পৌঁছে দেওয়া হয়েছে সেনাপ্রধান ওয়াকারুজ্জামানকে। তিনি আবার এই বার্তা পৌঁছে দিয়েছেন প্রধান উপদেষ্টা এবং দেশের রাষ্ট্রপতিকে। এই ব্যাপার নিয়ে তিনি আলোচনাও করেছেন প্রধান বিচারপতির সঙ্গে। তবে ভেতরে ভেতরে চেষ্টা করছেন ইউনূস ওয়াকারুজ্জামান, কিন্তু সামনাসামনি কিচ্ছু বলছেন না। এই মুহূর্তে প্রায় মৌন আছেন নির্বাচন নিয়ে। তবে ওই যে বললাম, ভেতরে ভেতরে চেষ্টা করছেন যাতে আওয়ামী লীগ ও তার জোটকে নির্বাচনের ময়দানে অন্তর্ভুক্ত করা যায়। এটা স্পষ্টতই ভারত চীন রাশিয়ার চাপে। এই বিষয়ে আইনি বাধা অর্থাৎ ইন্টারন্যাশনাল ক্রাইম ট্রাইব্যুনালের বাধা দূর করতেই দেশের প্রধান বিচারপতির সঙ্গে ওয়াকারুজ্জামান দেখা করেছিলেন। একই সঙ্গে জাতীয় নিরাপত্তা ও সার্বভৌমত্বের প্রতি নিজের অবস্থান আরও কঠোর করেছেন ওয়াকারুজ্জামান, যার অর্থ নিজেকে ক্রমশ মার্কিন আগ্রাসনের বিপরীতে তিনি প্রতিষ্ঠা করছেন। এটা স্পষ্টতই ভারতের দিকে ঝুঁকে থাকার অবস্থান। যখন ছাত্রনেতা হাসনাত আবদুল্লাহ অভিযোগ করেন যে সেনাবাহিনী তাকে পরিচালিত আওয়ামী লীগ গ্রহণের জন্য চাপ দিয়েছে, এই পরিকল্পনা ছিল শেখ হাসিনা ছাড়া আওয়ামী লীগের দ্বিতীয় সারির কেউ নেতৃত্ব গ্রহণ করলে তার বিরোধিতা হবে না, শিরিন শারমিন চৌধুরী এবং ফজলুর রহমান তাপসের মতো নেতৃবৃন্দ যদি দলীয় নেতৃত্ব নেয় তার বিরোধিতা হবে না, একটি দুর্বল আওয়ামী লীগকে বিরোধী দল হিসেবে রাখার প্রস্তাব। জানা যায় এই প্রস্তাব দিয়ে আওয়ামী লীগের প্রতি বিদ্বেষের মনোভাব অন্তত প্রাথমিকভাবে কমিয়ে দেওয়ার প্ল্যান ছিল শাহিনুল হকের, এবং তারপরে এই প্ল্যান গৃহীত হলে পরবর্তী পর্যায়ে শেখ হাসিনা এবং অন্যান্য নেতাদের তাদেরকে ফিরিয়ে নিয়ে আসার এবং তাদেরকে নির্বাচনের ব্যাপারে অংশগ্রহণের অনুমতি দেওয়ার ব্যবস্থা তার করবার প্ল্যান ছিল। 2025 সালের 10 মে আওয়ামী লীগ নিষিদ্ধ করার পর শাহিনুল হকের গোষ্ঠীর প্রতিক্রিয়া বিশেষ তাৎপর্য বহন করে। বিভিন্ন সূত্র থেকে জানা যাচ্ছে যে সেনাপ্রধান ওয়াকারুজ্জামান দ্রুত নির্বাচনের পক্ষে অবস্থান নিয়েছেন শাহিনুল হকের চাপেই। আওয়ামী লীগপন্থী কর্মকর্তারা নিষেধাজ্ঞার বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলেছেন শাহিনুল হকের জন্য। সম্প্রতি ভারতের ভূমিকা আওয়ামী লীগের পক্ষে আরো স্পষ্টভাবে নিয়ে আসায় এই শাহিনুল হক গোষ্ঠী নতুন করে শক্তি পেয়েছে। তাছাড়া তো বোঝাই যায় জাতীয় প্রতিরক্ষা কলেজের মতো গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানের নিয়ন্ত্রণ এবং কৌশলগত শিক্ষার ক্ষেত্রে তার অবস্থান এখন তাৎপর্যপূর্ণ। সেনাপ্রধানের সাথে ইতিপূর্বে কামরুল হাসানের দ্বন্দ্ব হয়েছিল, তার পরিপ্রেক্ষিতে ওয়াকারুজ্জামান কামরুল হাসানকে অপসারণের নির্দেশ দিয়েছিলেন, কিন্তু প্রধান উপদেষ্টা সেই নির্দেশ ব্লক করে দেন। এর ফলে সেনাপ্রধান ও ইউনূসের মধ্যে সম্পর্কের অবনতি হয়। এছাড়া নৌবাহিনী ও বিমান বাহিনী প্রধানের সেনাপ্রধানের পক্ষে অবস্থান নিয়েও ইউনূসের সাথে দ্বন্দ্ব বেঁধেছে। আর এর ফলে কামরুল হাসানকে ভবিষ্যৎ সেনাপ্রধান হিসেবে প্রতিষ্ঠার চেষ্টা করছে ইউনূস সরকার। এর জন্য তাদের পরিকল্পনা হচ্ছে জুলাই ঘোষণার মাধ্যমে 1972 সালের সংবিধান বাতিল, রাষ্ট্রপতিকে পদত্যাগে বাধ্য করা, নির্বাচন ছাড়াই দীর্ঘমেয়াদে ক্ষমতায় থাকা। কিন্তু সাম্প্রতিক যে ফেব্রুয়ারি 2025-এ ইন্দোনেশিয়ায় জাতিসংঘ শান্তিরক্ষা মন্ত্রী পর্যায়ের সম্মেলনে অংশগ্রহণ করেছিলেন কামরুল হাসান। থাইল্যান্ডে ইন্দো প্যাসিফিক চিফস অফ ডিফেন্স কনফারেন্সে অংশগ্রহণ করেছিলেন আগস্ট 2025-এ। এছাড়া বিভিন্ন দেশের প্রতিরক্ষা সংযুক্ত ও কূটনীতিকদের সাথে নিয়মিত বৈঠক করেন কামরুল হাসান। কামরুল হাসান জাতীয় নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমানের সাথে নিয়মিত বৈঠক করে তাদের মধ্যে এবং ইউনূসকে নিয়ে একটা ঐক্য শক্তি তৈরি করেছে, এবং তার ফলে কক্সবাজার এলাকায় ঘন ঘন সফর করেন, মার্কিন কূটনীতিকদের সাথে সমন্বয় করেন। কামরুল হাসান বর্তমানে বাংলাদেশ সেনাবাহিনীর মধ্যে ইউনূস সমর্থক গোষ্ঠীর প্রধান নেতা। কামরুল হাসানের কার্যক্রম সেটা সেনাবাহিনীতে গুরুতর বিভাজন সৃষ্টি করেছে, বিশেষত পেশাদার সামরিক অফিসারদের মধ্যে। সেনাপ্রধানের কর্তৃত্বকে তিনি চ্যালেঞ্জ করেন। রাজনৈতিক উদ্দেশ্যে সামরিক প্রতিষ্ঠানের অপব্যবহার কামরুল হাসান করছে। সত্যিকার অর্থে আওয়ামী লীগ তার নেতাকর্মীকে কি করে এত দ্রুত সময়ে, এমন প্রতিকূল সময়ে রাজধানীর রাজপথে নিয়মিত বিরতিতে নামাতে পারছে? কেন নেতাকর্মীরা এতটা রিস্ক নিচ্ছেন, এতটা ঝুঁকি নিচ্ছেন? দেখুন, এই শুক্রবারে মানে জুম্মার নামাজের পরেও বিভিন্ন জায়গায় আওয়ামী লীগ ঝটিকা মিছিল করেছে। আর গত দুদিন ধরে কিন্তু তার মানে এই খবর ছিল ঢাকা মেট্রোপলিটন পুলিশের কাছে। ঢাকা মেট্রোপলিটন পুলিশ কিন্তু বিরাট গ্রেফতার অভিযানও চালিয়েছে। আমি যদি শুধু প্রথম আলোর খবরই পড়ি, প্রথম আলোতে এখন খবর আছে রাজধানীতে ঝটিকা মিছিল, আওয়ামী লীগের সাবেক এক সংসদ সদস্য সহ 8 নেতাকর্মী গ্রেফতার।
এরপরে যাদের নাম দিয়েছে প্রথম আলো তারা প্রত্যেকে আওয়ামী লীগ এবং আওয়ামী লীগের অঙ্গ সংগঠনের পদধারী ব্যক্তিবর্গ। আওয়ামী লীগ তার মানে তার সংগঠনকে এমন একটা পর্যায়ে নিয়ে গেছে, মানে সংগঠনের একটা চূড়ান্ত পর্যায়ে নিয়ে গেছে এবং এতটাই সংগঠিত হয়ে উঠেছে যে নীলফামারীর সংসদ সদস্যের সঙ্গে পটুয়াখালীর বাউফল উপজেলার বিভিন্ন উপজেলার আওয়ামী লীগ এবং ছাত্রলীগ যুবলীগের নেতাকর্মীরা, মুন্সিগঞ্জের উপজেলা চেয়ারম্যান, তারপর উত্তরা বংশাল থানার কর্মীরা, একেবারে পদধারী নেতারা, তারা সকলে মিলে কাজ করছেন এবং এদের প্রত্যেককে গ্রেফতার করেছে পুলিশ। তারা নাশকতার পরিকল্পনা করছিলেন এই সূত্রে ঝটিকা মিছিল আয়োজন করবেন বলে, কিন্তু ঝটিকা মিছিল বন্ধ করা যায় নাই। আমাকে যেটা বিস্মিত করছে সেটা হচ্ছে যে তার মানে ডক্টর মোহাম্মদ ইউনূসের সরকার, অন্তর্বর্তীকালীন সরকার এটা উপলব্ধি করতে পারছে কিনা যে আওয়ামী লীগ একটা এত বিশাল দল যে এই দলের নেতাকর্মীদেরকে আসলে গ্রেফতার করে হয়তো ডক্টর মোহাম্মদ ইউনূস শেষ করতে পারবেন না। মানে আমি তো বলছি যে এখনো সমর্থক খুঁজতে হচ্ছে না, নেতাকর্মীরাই নিজ দায়িত্বে মিছিল সংগঠন করছেন, একে অপরের সঙ্গে যোগাযোগ করছেন এবং মিছিল নামিয়ে ফেলছেন। শত শত থেকে এখন হাজার হাজার লোকের মিছিল হয়ে যাচ্ছে ঢাকা শহরের বুকে। ডক্টর মোহাম্মদ ইউনূস আওয়ামী লীগের সংগঠনটাকে বুঝতে বোধহয় একটা ভুল করেছেন। এটা ভুল করার কারণ আছে, কারণ আওয়ামী লীগ দীর্ঘ সময় এই সরকারে থাকার ফলে ১.৫ দশকের বেশি সময় ধরে আওয়ামী লীগের ভেতরেও কিন্তু একটা চালু কথা ছিল যে সংগঠনটা আর নাই, আওয়ামী লীগের নেতাকর্মীরা আর রাজপথে নামার উপযুক্ত নাই, তারা রাজপথে কোনো মিছিল মিটিং করার উপযোগী নাই, সবাই সরকারে থাকতে থাকতে আরামে থাকতে থাকতে এই সংগঠনও ভেঙে গেছে, এদের মধ্যে কোনো ঐক্যও নাই। কিন্তু কি বিস্ময়কর বিষয় যে ১ বছরের মাথায় গ্রেফতারের লিস্ট দেখলেই বোঝা যাচ্ছে ঐক্য হয়ে গেছে বিভিন্ন থানা বিভিন্ন জেলার কর্মীদের মধ্যে এবং তারা মিলে যে মিছিল নামাচ্ছেন সেখানে আওয়ামী লীগের নেতাকর্মীরাই তাদের গ্রেফতার হতে হবে এবং প্রত্যেকের নিশ্চয়ই এলাকায় হত্যা মামলা আছে। মানে এটা নিশ্চিত যে বাংলাদেশের কোনো গ্রামে কোনো এলাকায় কোনো উপজেলায় জেলায় ইউনিয়নে আওয়ামী লীগের বা আওয়ামী লীগের কোনো অঙ্গ সংগঠনের কোনো নেতাকর্মী বাদ নাই যার নামে হত্যা মামলা নাই। তো তাদের নামে হত্যা মামলা আছে জেনেও, তারা গ্রেফতারের আতঙ্ক আছে জেনেও তারা কিন্তু ঝটিকা মিছিলের জন্য দল সংগঠন করছেন এবং নিজেরা রাস্তায় নেমে পড়ছেন। ডক্টর মোহাম্মদ ইউনূসের সরকার যেটা বুঝতে ভুল করেছে আমার মনে হয় যে ছোট ছোট দল নিয়ে কাজ করে বা দলগুলোকে, একদিকে আওয়ামী লীগের দল নষ্ট হয়ে গেছে সরকারে থাকতে থাকতে এই বয়ানে তারা বিশ্বাস রেখেছেন, আরেকদিকে দল যেহেতু বাংলাদেশের রাজনৈতিক পরিসরে আসলে অন্য রাজনৈতিক দলগুলোর দলের অবস্থা খুবই খারাপ, মানে টকশোতে যতটা তাদেরকে সক্রিয় দেখা যায় বা যতটা উচ্চকণ্ঠ দেখা যায়, দল বলে কিছু নাই, ভোট মানে তৃণমূলে কোনো আসন নাই, আসনে কোনো এলাকায় কোনো প্রভাব নাই, সেই এক একটা দলের গঠন তো কোনোভাবেই এরকম না যে সেই দলের সংসদ সদস্য আছে, উপজেলা নির্বাচন করার অভিজ্ঞতা আছে, ইউনিয়ন পরিষদে আছে, মানে এই যে কোনো নেতা নাই, কমিটি নাই, মানে বেশিরভাগ রাজনৈতিক দল এখন যেগুলো সক্রিয় সেগুলো তো মাত্র নিবন্ধন নিল বা নিচ্ছে, মানে জোনায়েদ সাকির দলই বলেন, এবি পার্টি বলেন, এগুলো সবই এই শেখ হাসিনা সরকারের পতনের পর নিবন্ধন নেওয়ার চেষ্টা করে নিবন্ধন নিয়েছে, বা মাহমুদুর রহমান মান্নার দলই বলেন। তো এই তো অবস্থা দলগুলোর। ডক্টর মোহাম্মদ ইউনূসের সরকারের এখানে একটা ভুল হয়ে গেছে যে আওয়ামী লীগের যে নেতাকর্মীর সংখ্যাই কত এবং সত্যিকার অর্থে যে তিনি জেলে ভরে এই দলকে শেষ করতে পারবেন না, আর এই নেতাকর্মীরা যেহেতু বাড়িতে থাকতে পারছেন না, ব্যবসা বাণিজ্য করতে পারছেন না, মানে যে একটা দোকান চালাতো সেই দোকানটাও ভেঙে দেওয়া হয়েছে এবং পরিবারের লোকদের বিরুদ্ধেও মামলা মোকদ্দমা দেওয়া হয়েছে, তারা যেহেতু এলাকায় থাকতে পারছেন না, রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ করে দেওয়া হয়েছে। আর আওয়ামী লীগ তো কোনো আন্ডারগ্রাউন্ড দল না, মানে গুপ্ত সংগঠনও না যে তারা আসলে আন্ডারগ্রাউন্ডে থেকে কমিউনিস্ট পার্টির মতো বা জামায়াতে ইসলামীর মতো তারা গোপনে রাজনৈতিক কার্যক্রম পরিচালনায় কখনো তারা অভিজ্ঞ ছিল না। তো গোপন রাজনৈতিক কর্মকাণ্ড চালাতে যেহেতু তাদের কখনো কোনো অভিজ্ঞতা নাই, আওয়ামী লীগের লোক আসলে এই কাজটাই পারে, তারা সংগঠিত হতে পারে, তারা মিছিলে নেমে যেতে পারে, আর জয় বাংলা জয় বঙ্গবন্ধু আর শেখ হাসিনা ভয় নাই, আমরা আছি লাখো ভাই, এই ধরনের স্লোগান দিতে পারে। কাজে আওয়ামী লীগের লোক রাজনীতিটা যেভাবে শিখেছে তারা সেই শিক্ষাটাই কাজে লাগাচ্ছে, সেই কাজটাই তারা করছে। দেখেন এখানে কিরকম হিসাবের ভুল হয়ে গেছে ইউনূস সরকারের, বা আমি জানি না মানে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীও কেন একরকমের হাবুডুবু খাচ্ছে যে শুক্রবারে এই জুম্মার নামাজের পরে নানা জায়গায় ঝটিকা মিছিল বন্ধে, কিন্তু শুধু যে মানে এই নীলফামারীর সংসদ সদস্যকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ সেই বিবৃতি সংবাদ মাধ্যমে এসেছে তাই না, আমি দেখছি এর আগে ডিবি ডিটেকটিভ ব্রাঞ্চ গোয়েন্দা বিভাগ ঢাকা মেট্রোপলিটন পুলিশের তারা আবার জানিয়েছিল যে বুধবার মানে বৃহস্পতিবার তো এই দলকে গ্রেফতার করা হলো, বুধবারেও তারা ধানমন্ডিতে মিছিলের পরিকল্পনা হচ্ছিল এই অভিযোগে আওয়ামী লীগের 8 জনকে গ্রেফতার করেছে এবং সেখানে যাদেরকে গ্রেফতার করেছে তাদের যে নাম তারা দিয়েছে সেখানেও দেখেন সব নামধারী পদধারী আওয়ামী লীগের নেতাকর্মী। তারা কারা? পল্টন থানা আওয়ামী লীগের ত্রাণ ও সমাজ কল্যাণ বিষয়ক কেন্দ্রীয় উপকমিটির সদস্য, ওয়ারি থানা 39 নম্বর ওয়ার্ডের ছাত্রলীগের সহসভাপতি, লালবাগ থানা স্বেচ্ছাসেবক লীগের কর্মী, শেরেবাংলা নগর থানার 13 নম্বর ওয়ার্ড স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম সাধারণ সম্পাদক, কলাবাগান থানা 16 নম্বর ওয়ার্ডের আওয়ামী লীগ সভাপতি, শরীয়তপুর সদর থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, কিশোরগঞ্জের নিকলি থানা ছাত্রলীগের সাবেক সভাপতি। তার মানে কিভাবে ওই একই ব্যাপার দেখেন, পল্টন থানা আওয়ামী লীগের সঙ্গে ওয়ারি, লালবাগ, শেরেবাংলা নগর এরা তো কাজ করছেনই, শরীয়তপুর নিকলি এদের নেতাকর্মীরাও কাজ করছেন। মানে একদিকে এতে প্রমাণিত হচ্ছে যে আওয়ামী লীগের নেতাকর্মীরাই নিজেরাই সংগঠিত হচ্ছেন, শুধু সেটা না, দেখেন আওয়ামী লীগের সকল পদধারী ব্যক্তিকেই যে পুলিশ গ্রেফতার করতে পারছে এবং নাম পদবি সহ দিচ্ছে এখন, তাতে প্রমাণ হচ্ছে যে আওয়ামী লীগের নেতাকর্মীরা নিজেরাই
একদিকে যেমন মিছিলে তাদের মাস্ক তারা খুলে ফেলেছেন, তারা ব্যানার নিয়ে ক্যামেরার সামনে প্রকাশ্যে মিছিল করছেন। মিছিলের দৈর্ঘ্য যেভাবে বাড়ছে তাতে একে আর ঝটিকা মিছিল বলা যাবে কিনা তা নিয়ে নিশ্চয়ই প্রশ্ন উঠবে কিছুদিন পর। ব্যানার নিয়ে মিছিলটা যদি কিছুক্ষণ ধরে চলতেই থাকে, সাধারণ মানুষও তাকিয়ে দেখতেই থাকে, একে কি আর ঝটিকা মিছিল বলা যায় কিনা, এসব প্রশ্ন যেমন উঠবে। কেউ কিন্তু পালিয়ে বা নিজের পরিচয় লুকিয়ে এসব সংগঠনের কাজ করছেন না। দর্শক, আমি আশা করছি সবগুলো ভিডিওই আপনি মনোযোগ সহকারে দেখেছেন। সেই সাথে দর্শক, এই ভিডিওগুলো সম্পর্কিত যদি কোনো তথ্য বা মতামত থাকে তাহলে তো অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিন। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ। নিউজটি শেষ করছে এখানেই, ফিরছে আগামী ভিডিওতে নতুন কোনো টপিক নিয়ে। আল্লাহ হাফেজ।